আসসালামু আলাইকুম দর্শক, সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান। আমার সাথে আছে রহমান আল মিসিয়াম। আমরা আলোচনা করবো বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। শুরু করছি একটি সুখবর দিয়ে। বাংলাদেশ নারী ফুটবল একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন এবং সেই চমকের ধারাবাহিকতা ধরে তারা এশিয়ান কাপের মূল পর্বে উঠেছেন। এই সম্পর্কে আপনি কি বলবেন? যেরকমটা বললেন যে বাংলাদেশ নারী ফুটবল দল কিন্তু আমাদেরকে আসলে একের পর এক চমক দেখাচ্ছেন, তবে এবারের চমকটি কিন্তু খুবই একটি বিপজ্জনক মোড় থেকে বাঁচতে বাঁচতে এসে কিন্তু আমরা বলতে পারেন যে আহ, আমাদের জায়গাটি দখল করে নিয়েছে। কারণ এখানে যে জায়গাটায় আমাদের কিন্তু এর আগেও এই বিষয়ে নিয়ে কথা বলেছি যে কোন কোন সিচুয়েশন গুলোতে বা কিরকম পরিস্থিতির সম্মুখীন হলে বাংলাদেশ তাদের এশিয়ান কাপের মূল পর্বটি নিশ্চিত করতে পারবে। সেখানে কিন্তু আমরা এর পূর্ব কথা বলেছিলাম যে রানার্স আপটা বাংলাদেশের জন্য হওয়াটা খুবই জরুরি। প্রথমত কারণ গ্রুপ চ্যাম্পিয়নের যে টাইটেলটা সেটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম, বা আমরা আগে থেকে একটি বলতে পারেন যেটি বাস্তবতা ছিল যে দক্ষিণ কোরিয়াই এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ হবে। চ্যাম্পিয়নটি হবে। কিন্তু সেই একইভাবে সেই কথাটাই কিন্তু বাস্তবতা পেয়েছে এবং প্রমাণ হয়েছে যে হ্যাঁ, গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ায় হয়েছে এবং বাংলাদেশ রানার্স আপ হয়েছে। এবং গোল ব্যবধানের ভিত্তিটা কিন্তু খুবই দরকারি ছিল, যেহেতু আটটা গ্রুপ থেকে শুধুমাত্র বেস্ট থ্রি রানার্স আপদেরকে নেওয়া হবে মূল পর্বের জন্য। এবং যেহেতু আটটা দল ছিল, শুধুমাত্র তিনটা রানার্স আপদেরকে নেওয়া হবে, সেখানে কিন্তু বাংলাদেশের জন্য গোল ব্যবধানটি এটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বিষয় ছিল যেরকমটি আমরা আজকে দেখলাম, ম্যাচটা। হ্যাঁ, ম্যাচ আজকের 6 ম্যাচটা গোলে। কিন্তু খুবই একটি খারাপ পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিল, যেখানে শুরুটা খুবই সুন্দর ছিল। শুরু হ্যাঁ, করেছিল বাংলাদেশ গোল দিয়ে। শুরু কিন্তু করেছিল আমাদের বাঙালি নারীরা কিন্তু গোল দিয়ে শুরু শুরু করেছিল এবং করেছিল। আশার আলোটা ছিল। যেরকমটি আপনি আমি গতকাল কথা বলেছিলাম যে আশা রাখবো যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেন আমাদের নারী দলটি কোয়ালিফাইটি পূরণ করেন, নিশ্চিত করেন। কিন্তু পরবর্তীতে আমি এটাও বলেছিলাম যে যদি কোনো কারণে রানার্স-আপ সেটি না হয়ও হয় তাহলে ডিরেক্ট গোল রানার্স বা আপকে, ১ গোলের ব্যবধানে হ্যাঁ, হারাটাও একটা তাদের একটা দরকার। ইয়ে ছিল। এবং আজকের বিষয়টি কিন্তু অন্যরকম ছিল যে যদি আজকে কোনো প্রকার ভাবে একটা ড্র করা যেত তাহলে কিন্তু আর এত পরিমাণে কিন্তু একটি অনিশ্চয়তা সৃষ্টি হতো না। হুম। আর সেই সময় যদি বলি যে বাংলাদেশের গোল ব্যবধান কিন্তু বাংলাদেশের পয়েন্ট টেবিল হচ্ছে 6 এবং গোল ব্যবধান হচ্ছে 5। এবং যদি এই টেবিলটি থেকে যদি অন্য কোনো গ্রুপের আগিয়ে থাকতো বা এগিয়ে থাকতো তাহলে কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক হয়ে যেত। তা আমি দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত একবার প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিলটি এবং তাদের গোল ব্যবধানটি বলতে চাচ্ছি। এই গ্রুপের চীন ও লেবাননের দুই দলের পয়েন্ট ছিল 6 করে। এবং আজকের যে ম্যাচটি ছিল সেটি যদি ড্র হতো তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটি সংকটময় দিন হয়ে যেত। এবং চীনের বড় ব্যবধানে জেতার কারণে কিন্তু লেবাননের পয়েন্ট 6 থাকলেও তাদের গোলের যে গড়টি ছিল সেটি কিন্তু শুধুমাত্র 6 হয়ে দাঁড়িয়েছিল। বি গ্রুপে কিরগিজস্তান এবং ভিয়েতনামের ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কিরগিজস্তানের ওই ম্যাচটি জিতলে ভিয়েতনাম ও কিরগিজস্তানের হংকং এর সমান 6 পয়েন্ট হলেও হেড টু হেড হিসাব করতে গেলে কিরগিজস্তানের গ্রুপ চ্যাম্পিয়ন হতো। সেক্ষেত্রে ভিয়েতনাম গ্রুপ বনাম রানার্স আপ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে কিন্তু বাংলাদেশ সুযোগটি পেত না। এবং আরেকটি জটিলতার কথা যদি বলি, ভিয়েতনাম 3-1 গোলে জেতার কারণে কিন্তু হংকং এর 6 পয়েন্ট থাকলেও তাদের গোলের সংখ্যা ছিল শুধুমাত্র 3। এবং ইরানের এফ গ্রুপে কিন্তু কাটতে হবে। এফ গ্রুপে ইরানের 6 পয়েন্ট থাকলেও তাদের গোলের সংখ্যা ছিল মাইনাসে। এ এবং ডি গ্রুপের রানার্স আপের দলের পয়েন্ট মাত্র 4। সি গ্রুপের রানার্স আপের পজিশন ছিল চাইনিজ তাইপে, তাদের পয়েন্ট ছিল 6 এবং গোল ব্যবধান ছিল 7। জি গ্রুপে উজবেকিস্তান জর্ডানের পয়েন্ট ছিল 6, দুই দলের ব্যবধান ছিল যথাক্রমে 16 এবং 11। এবং এই ছিল প্রতিটি দলের পয়েন্ট এবং আহ, তাদের গোল সংখ্যাগুলো। এবং এই গোল সংখ্যাগুলো এবং পয়েন্টগুলো দেখতে গেলে বাংলাদেশ একদম খুব বলতে পারেন যে নাকানি চোখানি বলতে গেলে যেটা আছে আর কি, সেখান থেকে বাঁচতে বাঁচতে খুবই নিঃসংকট থেকে কিন্তু তারা আজকে কোয়ালিফায়ারটি নিশ্চিত করেছেন। এবং আমরা আশা রাখতেছি ভাই যেন বাংলাদেশ যে আম, যেভাবে খেলা দেখে যাচ্ছে হ্যাঁ, আমাদের মানে সেভাবেই যে খেলাটা যেন ধরে ধারাবাহিকতা রাখতে পারে। রয়েছে আজকের যে খেলাটা ছিল সেখান থেকে যেন তারা আচ্ছা ভাই, তাদের আজকে যে একটা ম্যাচ ছিল সেই ম্যাচে দেখেছেন ৪৫ মিনিট বা ৫৫ মিনিট বা ৬০ মিনিটের পরে যে আমাদের নারী ফুটবলাররা আস্তে আস্তে খেলার ধাঁচ কমে গেছে, তারা দৌড়াতে পারছিল না, তাদের একটা শরীর স্টেমিনা ছিল না। আহ শেষ মুভমেন্টে যায় কিন্তু এতগুলো গোল হতো না। ৫৫-৫৬ মিনিট পর্যন্ত ৩-১ গোলে ছিল। জি, এরপরে যা লাগাতার ৩টে গোল খায়। এটার আপনি কি ফল্ট মনে করতে পারেন? আপনি এই জিনিসটা সম্পর্কে যদি কথা বলেন তাহলে এখানে দুটা জিনিস দেখতে পারেন। আহ একটা জিনিস হচ্ছে যে হতে পারে আমাদের যে নারী দলটি ছিল
তাদের একটা পয়েন্ট যে তাদের যে একটা আশার যে ইয়ে ছিল যে হ্যাঁ আমরা রুখে দাঁড়াবো, বা হ্যাঁ আশার যেটা ছিল রুখে দাঁড়াবো, সেটা হয়তো বা তারা কোথাও থেকে একটু বুঝে গেছে, বা তারা আর সেই আশাটা পাচ্ছিল না যখন তাদের একের পর এক কিন্তু তারা তারা কিন্তু ডিফেন্ডিং করছিল, এবং ডিফেন্ডিং করতে গিয়ে কিন্তু তারা খুবই ডিফেন্ডিং করতে তারা এতটা ফ্রাস্ট্রেটেড ছিল যে ডিবক্সের ভিতরে নর্মাল ডিফেন্ডিং এ কিন্তু তারা ফাউল করে বসছিল। একটা পেনাল্টি জি, গোল আছে। প্লান্টে কিন্তু ছিল সেখানে, প্লান্টের কারণে তারা গোল গোল হয়েছে। এবং সেই ডিফেন্ডিং বলুন, এখানে বলবো না যে নারী ফুটবল, আমি বলবো না যে আমাদের প্লেয়ারদের দোষ। ভাই, ইন্টারন্যাশনাল লেভেলে খেলা, তার উপর হচ্ছে হলো গিয়ে আপনার থেকে প্রচুর উপরের একটা দলের সাথে খেলা। আমরা দক্ষিণ মাঠে এটা দেখেছি যে দক্ষিণ কোরিয়ার প্লেয়াররা বাংলাদেশের ডিফেন্ডারদের মাঝখান থেকে বল কাটিয়ে কাটিয়ে বেরোচ্ছিল, মানে ড্রিবলিং করতে করতে আপনি বেরোচ্ছিল। বুঝুন, এক জায়গায় 6 থেকে হ্যাঁ 7 জন প্লেয়ার ছিল, এখানে একজন দক্ষিণ কোরিয়া প্লেয়ার হ্যাঁ জাস্ট ড্রিবলিং করে বের হয়ে গেল। আপনি বুঝুন যে বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 104তম, এবং সেখানে দক্ষিণ কোরিয়ার র্যাঙ্কিং হচ্ছে 21তম। ভাই, তফাৎটা কিন্তু অনেক বড়। এখন আপনি বলবেন যে মিয়ানমারকে হারিয়েছে, হ্যাঁ ভাই মানলাম মিয়ানমারকে হারিয়েছে, মিয়ানমারকে হারানোর কারণে তো প্রতিটা ফুটবল প্রেমী যারা আছে তাদের এতটা পরিমাণ একটা আশা রয়েছে নারীদের উপর, মনের এত মধ্যে হ্যাঁ মানে একটা জিনিস উত্তেজনা ছিল যে আমরা তাদের পারবো। উপর, কিন্তু তাদের উপর তো প্লেয়ারদের উপর তো একটা মেন্টালি প্রেসার রয়েছে যে আমরা যেহেতু এর আগের বার আমাদের থেকে 74 ধাপে এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়েছি, সেখানে আমরা এখন এই দলটাকে যদি হাতে না পারি তাহলে কিরকম একটা সিচুয়েশন হবে, এটা কিন্তু একটা বিষয়। এবং মেন্টালি প্রেসার নিয়ে কিন্তু ভাই এরকম ইন্টারন্যাশনাল লেভেলের গেম এতটা সহজ নয় খেলাটা। এবং দক্ষিণ কোরিয়ার বিষয়ে যদি বলি ভাই, দক্ষিণ কোরিয়া কিন্তু খুবই ওয়েল সেটেলড এবং একটি খুবই অর্গানাইজড একটা ফুটবল টিম। তো তাদের সাথে যে আমাদের দলটি আজকে যে লড়াই করেছে, আমি আশা করি যে আজকের এই লড়াই থেকে, আজকের এই খেলা থেকে তারা খুব সুন্দর একটি শিক্ষা নেবে, এবং তারা তাদের স্ট্র্যাটেজি, তারা আরো সুন্দর স্ট্র্যাটেজাইজ হবে। তারা তাদের আগামী ম্যাচগুলোতে, আজকে তো শুধু কোয়ালিফাই নিশ্চিত করেছে, তাদের ফরমেশনটা সামনে, আগামীতে আরো হ্যাঁ সুন্দর করে সামনের সাজাবে। বছরের জন্য কিন্তু খেলা রয়েছে, সামনের বছরের জন্য কিন্তু খেলা রয়েছে। সামনের বছরে যে খেলাটা এশিয়ান কাপের হবে, আমরা আশা রাখবো যে সামনের বছরে আমরা এটার একটা উচিত জবাব দিতে পারবো। আমরা এটা আশা রাখছি ইনশাআল্লাহ, আমাদের নারী দলের কাছ এটা থেকে। একটা আশা হলো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বুধবার থেকে। জি ভাই। তারই অংশ হিসেবে আজ রবিবার গুলিস্তান জাতীয় স্টেডিয়ামে 7 সকালে এসেছিলেন ক্রিকেটাররা। এই সম্পর্কে আপনি কি বলবেন? আজকে যে স্টেডিয়ামে আমাদের ক্রিকেটাররা এসেছিলেন, তারা কিন্তু এখানে শুধু ঘুরতে বা তাদেরকে এরকম কোনো ছিল না, তাদের মধ্যে আজকে এখানে একটি ট্রেনিং সেশন ছিল। আজকে এখানে একটা ট্রেনিং সেশন ছিল, যে ট্রেনিং সেশনে আপনার মনে করুন যে ট্রেনিংটা ছিল এরকম, 6.5 মিনিট টাইম ছিল, 6 মিনিট 30 সেকেন্ড টাইম ছিল, এবং 6 মিনিট 30 সেকেন্ডে আপনাকে হচ্ছে 1600 মিটারের একটি রাউন্ড দৌড় দিতে হবে। এটি হচ্ছিল গিয়ে আমাদের প্লেয়ারদের ফিটনেস চেক করার জন্য এটি করা হয়ে থাকে। এবং সেই ফিটনেস চেকে কিন্তু ভাই চমক দেখিয়েছেন আমাদের নাহিদ রানা। এই পেসার 1600 মিটারের এই দৌড় শেষ করেছেন মাত্র 5 মিনিট 31 সেকেন্ডে। আমি এই 1600 মিটারের যে দৌড়টা রয়েছে সেটা সম্পর্কে একটু আপনাকে বলি। এখানে রয়েছে যে প্রথমে যারা মনে করেন কি বলে এটাকে আপনার যে 5 মিনিটের যারা মনে করেন যে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে যারা জিনিসটা শেষ করবে, তারা হচ্ছে হলো গিয়ে ইলাইট পদ্ধতির মধ্যে পড়বে। 5 মিনিট 40-এর পর থেকে 6 মিনিট 20 সেকেন্ডে যারা করবে তারা হচ্ছে সন্তোষজনক, এবং 6 মিনিট 20 সেকেন্ডের উপরে বা তার থেকে উপরে যারা নেবেন তারা হচ্ছে লিমিটেড এডিশনের মধ্যে পড়ে, বুঝছেন? তো এটা হচ্ছে হলো গিয়ে যে তাদের 3টি ক্যাটাগরির মধ্যে। এবং সেই ক্যাটাগরির মধ্যে আজকে কিন্তু নাহিদ রানা চমক দেখিয়েছেন, তিনি শুধুমাত্র 5 মিনিট 31 সেকেন্ডে শেষ করেছেন। আর এটাকে অলিম্পিক টাইমিংও বলা হয়ে থাকে। মজা, তারপর হচ্ছে ওনাকে সেকেন্ড হয়েছেন, ফার্স্ট হয়েছেন নাহিদ রানা, সেকেন্ড হয়েছেন তানজিম হাসান সাকিব, তার দ্বিতীয় টাইমিং ছিল 5 মিনিট 53 সেকেন্ড। তাহলে তিনি হচ্ছেন সন্তোষজনকে পড়েছেন। তাছাড়া এই 1600 মিটারের দৌড়ে তৃতীয় হয়েছেন বা শেষ হয়েছেন মেহেদী হাসান মিরাজ, যা ছিল 6 মিনিট 1 সেকেন্ডের। এবং সবার শেষে দৌড় শেষ করেছেন মোস্তাফিজুর রহমান এবং তাসকিন। সময় লেগেছিল 7 মিনিটের উপরে, তাদের সময় ছিল 7 মিনিটের উপরে। এবং এই বিষয়ে যদি কথা বলতে চাই ভাই, আরেকটি দুর্দান্ত বিষয় হচ্ছে যে 38 বছর বয়সে এসেও কিন্তু মুশফিক এই 1600 মিটারের দৌড় পূরণ করেছেন শুধুমাত্র 6 মিনিট 10 সেকেন্ডে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটা সিচুয়েশনে এসেও কিন্তু আমাদের প্লেয়ার্সরা, যাদের কিনা ফিট থাকার কথা, তারা ফিট দেখতে আনফিট। পাচ্ছে, তাদের আনফিট দেখতে পাচ্ছে, এবং যাদের কিনা বয়স হয়ে গিয়েছে
তাদেরকে কিন্তু আমরা ফিট দেখতে পারতেছি। এবং এখানে যদি আরেকটি বিষয়ে কথা বলি ভাই, তাহলে তাসকিনের যে বিষয়টি বললাম, তাসকিনের অলরেডি একটা ইনজুরি রয়েছে, এবং তাসকিনের ইনজুরির পরে কিন্তু আরেকটি বিষয় আমরা কিন্তু কিছুদিন আগে কথা বলেছিলাম, আপনার মনে গেছে যে তার বন্ধুকে হাত তোলার বিষয়ে যে একটি কথা ছিল, যেটা নিয়ে আর কি হ্যাঁ সোশ্যাল মিডিয়ার ভাইরাল ছিল, সেই বিষয়েও কিন্তু কথা চলছিল। এবং সেই সবকিছু মিলিয়ে যদি কথা বলতে যাই, তাহলে আজকের যে ক্রিকেটাররা এসেছিলেন এখানে, হ্যাঁ যে পারফরমেন্সটা, এটা হয়তো কোথাও কিছুটা একটা অসন্তোষজনক রয়েছে। এবং আজকে যেরকম বললাম যে তারা এখানে শুধুমাত্র ঘুরতে বা কোনো কাজ ছাড়া আসেনি, তারা আজকে এখানে এসেছেন আপনি যেরকমটা বললেন যে এশিয়ান কাপের জন্য, তাদের প্র্যাকটিসের জন্য, তাদের ফিটনেসটা চেক করার জন্য। ফিটনেস ফ্রিক যাকে বলা হয় ভাই, আমাদের তাসকিন কিন্তু ফিটনেস ফ্রিক। সে তাসকিনের কাছ থেকে এরকম একটা, এবং মুশফিকের কাছ থেকে, যেখানে পেসার দেন, আমাদের পেসারদের সাথে কিন্তু গতির কোনো তুলনা করা যেতে পারে না। যদি পেসার গতির সাথে সামর্থ্য করে, তাহলে সে পেসার হতে পারবে না। আর যদি সে পেসার হয়, তাহলে সে গতির সাথে সামস্য করতে পারবে না ভাই। সেখানে কিন্তু অবশ্যই তাদেরকে ফিটনেসের দিকে নজর দেওয়াটা প্রয়োজন। আজ এ পর্যন্তই। সবুজ বাংলা সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।